এক মহিলার আনআইডেন্টিফাইড বডি পাওয়ার প্রায় 3.5 মাস পর সেই মহিলার নাম জানা গিয়েছিল রজনী মানে। কিন্তু রজনী মানের কাহিনী আর তার মৃত্যুর কারণ এখন একটা রহস্য। আজ আমরা এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে আমরা জানবো যে কে এই রজনী মানে আর কি ছিল তার মৃত্যুর কারণ। অভিজিৎ স্যার, অর্পিতা পারের সীমা থেকে আমরা রজনী ব্যাপারে কিন্তু জানতে পারি। এই রজনী মানের অন্তিম সৎকার একটা বেওয়ারিশ লাশের মতনই করা হয়েছিল, আর আমরা এই খুনিকে আইডেন্টিফাই করব আর এই কেসটা ক্লোজ করব। হ্যাঁ স্যার, সীমা এখানেই কাজ করে। আর রজনী মানে? রজনী মানে, হ্যাঁ স্যার, ও আগে এখানে কাজ করতো। মারা গেছে ও। কি? এটা কবে হলো স্যার? 3.5 মাসের বেশি হয়ে গেছে। সারা এলাকাতে ওর পোস্টার লাগানো আছে, দেখেছো নিশ্চয়ই, কিন্তু আমাদেরকে সেটা বলনি, তাই আমরাই এখানে চলে এসেছি। স্যার, আমার জানা ছিল না, যদি জানতাম তাহলে নিশ্চয়ই যেতাম। সীমা কোথায়? এখন চলে এসছে মনে হয়, ভেতরে রেডি হচ্ছে। সীমা, এই স্যার ক্রাইম ব্রাঞ্চ থেকে এসেছেন। রজনীর ব্যাপারে তোমায় কিছু জিজ্ঞেস করবে মনে হয়। স্যার, আমি জানি না, হঠাৎ করেই 3-4 মাস আগে হাওয়া হয়ে গেল। আমি 1-2 বার ফোনও করেছিলাম ওকে, কিন্তু ওর ফোন বন্ধ ছিল। খবরের কাগজে, টিভিতে কতবার ওর ছবি দেখানো হয়েছিল সীমা, কখনো দেখনি সেটা? না স্যার, খবর আর টিভি দেখার না তো শখ আছে আর না সময়। এই হলো রজনী? হ্যাঁ স্যার, ওই। এ কোথায় থাকতো আর ওর ফ্যামিলিতে কে কে ছিল? স্যার, আমি এসব বলতে পারবো কেউ না। তো নিশ্চয়ই চেনে ওকে। হ্যাঁ স্যার, কিন্তু রজনী একদম চুপচাপ গোছের মেয়ে ছিল, প্রয়োজনের অতিরিক্ত একটাও কথা বলতো না। আরে বাহ, আজকে তো তোকে দারুণ দেখাচ্ছে। দেখবি আজকে সবচাইতে বেশি মাল তুই কামাবি। দেখলি, আমি বলেছিলাম না, এখন দেখবি ব্যাগে টাকা রাখার জায়গাই হবে না। ব্যাস স্যার, এটুকুই জানতাম আমি রজনীকে। স্যার, সীমা ঠিকই বলছে, রজনী নিজের মতোই থাকতো। এত মাস ও এখানে কাজ করেছিল, কেউ তো নিশ্চয়ই চেনে ওকে। কোথা থেকে এসেছিল, কোথায় থাকতো? স্যার, এখানে যে মেয়েরা কাজ করে তারা অ্যাড্রেস মাঝে মধ্যেই বদলায়, আর রজনী ওর অ্যাড্রেস কখনোই কাউকে বলেনি। হ্যাঁ স্যার, স্যার একটা কাস্টমার ছিল যার সাথে রজনীর ভালো সম্পর্ক ছিল। মোহন, হ্যাঁ মোহন সিন্ধে নাম ছিল লোকটার। কোনো একজন শেঠের ওখানেও কাজ করে, কোনো এক্সপোর্টের কাজ হবে। মোহন ওই কাজটাই করে। এই জন্য সবসময় টিপ বিলের থেকেও ডাবল দিত। মনে হয় ফুল টু ফিদা তোর উপর। বলছিল তো তাই, পছন্দ করে আমাকে। আর তুই? হ্যাঁ, আমারও ভালোই লাগে ওকে। কথাবার্তাও ভদ্রভাবে বলে, খেয়ালও রাখে। কিন্তু আমি এটা নিয়ে বেশি ভাবতে চাই না। কেন কেন ভাবিস না? ভাবার জন্য কোনো ট্যাক্স লাগে না। না রে, কিন্তু আমার ভাগ্যটাই তো খারাপ রে। ভয় করে যে ভবিষ্যতে এই সম্পর্কটাও আগের মতো না হয়ে যায়। আগের সম্পর্ক বলতে কি হয়েছিল তোর সাথে? তারপর আর কিছুও বলেনি। কিন্তু হ্যাঁ স্যার, একটা কথা তো একদম ঠিক, মোহন সিন্ধে রজনীর ওপর ফুল টু ফিদা ছিল। আর হ্যাঁ স্যার, একবার রজনী আমায় বলেছিল যে মোহন সিন্ধে একবার ওকে ঘরও ভাড়া দিয়েছিল। কিছু জানো এই মোহন সিন্ধে কোথায় থাকে বা কোন শেঠের হয়ে কাজ করে? না স্যার, এমনিতে এই মোহন সিন্ধেকে অনেকদিন ধরে দেখিনি স্যার। কবে থেকে? যবে থেকে রজনী খুন হয়েছে তবে থেকে? স্যার ওভাবে তো মনে নেই, কিন্তু অনেক দিন থেকে দেখিনি। কোনো জোরালো প্রমাণ তো নয়, কিন্তু রজনীর জীবনের সঙ্গে জড়িত এক ব্যক্তির নাম সামনে এলো।
মোহন সিন্ধে। না কোনো ঠিকানা, না কোনো ফটো, শুধু একটা নাম। সীমার কথা অনুযায়ী মোহন সিন্ধে রজনীকে পছন্দ করত। আমার মনে হয় না ব্যাপারটা পছন্দ পর্যন্ত ছিল, না হলে ভাড়ার রুমে কেন রাখবে? হতে পারে ওই মোহনই রজনীকে মেরেছে, কারণ রজনীর মতো মোহনও অনেকদিন ধরে ওই বাড়ি যায়নি। অভিজিৎ, এইসব লোক বার বদলায়, নিজের স্বভাব বদলায় না। হয়তো অন্য কোনো বারে গেছে, হয়তো অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছে। এক কাজ করো, ইনফর্মারদের কাজে লাগিয়ে দাও। আমাদের কাছে শুধু নাম আছে, নামের মানুষটাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ স্যার, ফটো সেন্ড করছি। বারে মালটাকে দেখেছিলাম। হ্যাঁ, নাম তো মোহন সিন্ধে। আপনি দেখে নিন আপনাদের মোহন সিন্ধে কিনা। স্যার, একবার শুধু আপনি আপনার ওকে সিলটা মেরে দিন, তারপরে আমি এর ঠিকুজি কুষ্টি বের করছি। হ্যাঁ স্যার, এই হলো মোহন সিন্ধে। স্যার, এই মোহন সিন্ডে আর এই রাহুল গায়কোয়াড হেতেলবারে ওরা রেগুলার যেত। এই মোহন সিন্ধে থাকে কোথায়? বদলাপুরে থাকে স্যার। থানেতে কোনো গার্মেন্ট এক্সপোর্ট কোম্পানিতে কাজ করে। এই মোহন সিন্ধেকে আজকে আর কাজে যেতে হবে না, তুলে নিয়ে আসো ওকে। বলুন। মোহন সিন্ধে এখানেই থাকে? আগে হ্যাঁ, আমার ছেলেও। কোথায় ও? ও এখন ঘুমোচ্ছে, নাইট ডিউটি করে সকালে এখন ঘুমোচ্ছে। তুলে দিন ওকে, ডবল শিফট করতে হবে আজকে ওকে। কে এসেছে মা? বলছিল যে ক্রাইম ব্রাঞ্চ থেকে এসেছে। স্যার, আপনারা বলছেন না কেন রজনীর কি হয়েছে? কি ব্যাপার হয়েছে স্যার? আপনারা কিছু বলছেন না কেন? স্যার বলুন না, রজনীকে পেয়েছেন আপনারা? কোথায় ও? এই প্রশ্নটা আমি তোকে করবার, উত্তরটা তুই দিবি, বুঝলি? তুই রজনীকে রুমটা ভাড়ায় দিয়েছিলি, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু রজনী ঠিক আছে তো স্যার? রজনী মারা গেছে। কি? এটা কি করে হলো স্যার? রজনীর সঙ্গে দেখা করতে তুই অর্পিতা বাড়ি যেতিস, গত 4 মাস ধরে যাসনি কেন? আমি বলি কেন, কেননা 4 মাস আগে তুই রজনীকে মেরে ফেলেছিস আর বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছিস। এসব কি বলছেন স্যার আপনি? 4 কেন, আমি 6 মাস ধরে ওই বাড়ি যাই না। কারণ 6 মাস আগে আমি ওর জন্য একটা বাড়ি ভাড়া খুঁজে দিয়েছিলাম। ওর সঙ্গে দেখা করার জন্য আমার বাড়ি যাওয়ার দরকার ছিল না স্যার। যদি রজনীর ব্যাপারে তোর এতই চিন্তা, তাহলে নিখোঁজ হওয়ার পর খুঁজিসনি কেন? 4 মাস আগে ও মারা গেছে, ওর অন্তিম সৎকারও হয়ে গেছে। আমি ওকে খোঁজার অনেক চেষ্টা করেছি স্যার, কিন্তু মনে হয় এই জন্য ওকে খুঁজে পাইনি। স্যার, সোনু ঠিক আছে তো স্যার? কোন সোনু? রজনীর ছেলে স্যার। রজনীর ছেলেও আছে? হ্যাঁ স্যার, 5 বছরের। ওর দেখাশোনা করার জন্যই তো রজনীকে বাড়ি কাজ করতে হতো স্যার। এটা নিশ্চয়ই জুলাইতে হয়েছে স্যার, কারণ আমি রোজ ওর বাড়িতে যেতাম, কিন্তু সবসময় ওখানে তালাই লাগানো থাকতো। কাকিমা, রজনী কিছু বলে গেছে ও কোথায় গেছে? না, কিছু তো বলে যায়নি। 2 দিন ধরে আমি ওর ঘরে তালা দেখছি। সীমা হয়তো আপনাকে আমার ব্যাপারে বলেছে। আমি তো ওর কাছেও গেছিলাম রজনীর খোঁজ করতে। ও কি আপনাকে এটা বলেনি? এখন তোর জন্য কি আমি গীতার ওপর হাত রেখে দিব্যি কাটবো? আমি জানি না রে, রজনী আমায় বলে যায়নি যে ও কোথায় গেছে। ও কি নিজের বাড়ি কোলাপুরে যাওয়ার কথা বলেছিল? ওই কোলাপুর থেকে? এই দেখো, আমি তো এটাও জানতাম না যে ও কোলাপুরের মেয়ে। আমি বহুবার খুঁজেছি রজনীকে ওর বাড়িতে, কত ফোন করেছি, কিন্তু সব বেকার। তারপর আমি আশাই ছেড়ে দিই। ঘরটা বাড়ির মালিককে ফেরত দিয়ে দিই আর ডিপোজিটের টাকা ফেরত নিয়ে নিই। আমি ভাবলাম ও নিজের বাড়ি কোলাপুরে ফিরে গেছে। কোলাপুরে ওর কোনো আত্মীয় আছে? হ্যাঁ স্যার, ওর স্বামী রাঘব খুব মারধর করতো স্যার ও রজনীকে। সেজন্যই তো রজনী পালিয়ে সোনুকে নিয়ে এই মুম্বাইতে চলে আসে। মা বাবা, ভাই বোন, আর কোনো আত্মীয় আছে ওর? হয়তো নেই স্যার, সেই জন্যই তো রাঘব যা খুশি তাই করতে পারতো রজনীর সঙ্গে। আমি হলপ করে বলতে পারি স্যার, রাঘবই মেরেছে রজনীকে। কি জানি কি করেছে ও সোনুর সঙ্গে।
স্যার কিছু করুন না স্যার, খোঁজ নিন সোনু কোথায় আছে স্যার। সোনু বাবা, ভালো করে খাবার খাও, কিছু ফেলে রেখো না। তুমি সবসময় অর্ধেকটাই খাবার খাও। রজনীর কাহিনীর আরেকটি পর্ব সামনে এলো। তার একটি 5 বছরের ছেলে ছিল সোনু। রজনীকে কে এবং কেন খুন করেছিল এই প্রশ্নের থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠল যে সোনু এখন কোথায়। এই প্রশ্নটি বেশি জটিল ছিল কারণ মোহন ছাড়া আর কেউই জানতো না যে রজনীর একটি ছেলেও আছে। স্যার আমার তো মনে হয় আমি রজনীকে একদমই জানতাম না। ওর বিয়ে হয়েছিল আর ওর একটা বাচ্চাও ছিল। এটা তুমি প্রথমবার শুনছি। না স্যার, এইরকম তো রজনী কখনো কিছু বলেনি, আর আমিও কখনো জিজ্ঞেস করিনি। আর ওকে তো দেখেও বোঝা যেত না যে 5 বছরের বাচ্চার মা ও। সাহেব আমি কি করে জানবো বলুন, আমাদের মধ্যে তো কখনো 2 মিনিটও কথা হয়নি। তুই ছাড়া আর কেউ জানে না যে রজনী বিবাহিতা আর ওর একটা বাচ্চাও আছে। মোহন, কোনো গল্প তো শোনাচ্ছিস না তুই আমাকে? স্যার আমি মিথ্যে কেন বলবো স্যার? 8 মাস আগে আমরা সোনুর জন্মদিন একসঙ্গে পালন করেছিলাম। সোনু দেখো বাবা তোমার জন্য কি নিয়ে এসেছে। থ্যাংক ইউ বাবা। স্যার সোনু আমার সঙ্গে খুব মিলেমিশে গেছিল, বাবা ডাকতো আমাকে। হ্যাঁ স্যার, কখনো কখনো মোহনের সাথে আমি ওখানে যেতাম। স্যার মোহন রজনী আর সোনুকে খুব ভালোবাসতো। সোনু তো মোহনকে নিজের বাবা ভাবতে শুরু করেছিল। মোহন, একটা মেয়ে যাকে ভালোবাসিস বলে তুই দাবি করছিস, 4 মাস আগে ও কাউকে না বলেই কোথাও চলে যায়। ও একা ছিল, সঙ্গে একটা বাচ্চাও ছিল, তবু তুই পুলিশের কাছে আসিসনি। অদ্ভুত লাগছে না ব্যাপারটা তোর? স্যার আমি স্বপ্নেও এটা কখনো ভাবিনি যে ওর সঙ্গে এরকম কিছু হবে। ও সব সময় চিন্তায় থাকতো, ও সব সময় ভয় পেত যে রাঘব ওকে নেওয়ার জন্য কোনো না কোনো দিন নিশ্চয়ই আসবে। আমি তো ভাবলাম ও রাঘবের সঙ্গে ফিরে গেছে হয়তো। স্বামী ছিল ওর, সোনুর আসল বাবা। হ্যাঁ স্যার, আমার সঙ্গে ওর বাড়ি আলাপ হয়, পছন্দ করতাম ওকে। ও আমার কাছে নিজের সবকিছু বলেছিল। আমি যখন নিজের গ্রাম ছেড়েছিলাম তখন আমার পুরো অতীতটাই ওখানেই রেখে দিয়ে এসেছিলাম। কাউকে বলা তো দূর, নিজেও সেসব ঘটনা মনে করতে চাই না। কিন্তু আমি তোমার কাছে কিচ্ছু লুকোবো না। তোমাকে মিথ্যে কথা বলতে পারি না। না, আমি জানি রজনী, আমার জন্য শুধু এটাই যথেষ্ট যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমার আর অন্য কিচ্ছু জানার কোনো দরকার নেই। না মোহন, তোমাকে এটা বলা দরকার। আমি সম্পর্কে অনেক কষ্ট পেয়েছি, তাই আমি কাউকে আর কষ্ট দিতে চাই না। এমন কি হয়েছিল রজনী? মোহন, আমি একজন বিবাহিতা, আর আমার একটা ছেলেও আছে, 4 বছরের, সোনু। যে লোকটার সঙ্গে আমার বিয়ে হয়েছিল তার শুধু প্রতি রাতে একটা শরীরের প্রয়োজন ছিল, বউয়ের নয়। আমি যদি বেশি কথা বলছিস চল, আমার মুড হয়ে আছে। যদি মুড খারাপ হয়ে যায় না, দুজনকার গলা টিপে দেবো, বুঝেছিস? চল। অনেক সহ্য করেছি আমি, তারপর একদিন সহ্যের বাঁধ ভেঙে গেল আর পালিয়ে গেলাম। বারে কাজ করতে আমার একটুও ভালো লাগে না, কিন্তু অন্য কোনো কাজে তো এত টাকাও পাওয়া যাবে না। আর সোনুর একা হাতে দেখাশোনা করার জন্য টাকা তো চাই, তাই না? সেজন্যই আমাকে নিজের বাড়িতে আসতে দিতে না। সোনুর ব্যাপারে আমি কাউকে কিচ্ছু বলিনি,
শুধু তুমি জানলে। সোনু একা একা থাকতে পারে? একজন পরিচারিকা রেখেছি। যখন কাজে যাই আমি, তখন উনি সোনুর দেখাশোনা করেন। আমি দেখতে চাই সোনুকে, দেখা করাবে তো? আমি সোনুকে দেখলাম, খুব মিষ্টি বাচ্চা স্যার। আমি ওদের দুজনের জীবনে আনন্দ দিতে চাইছিলাম স্যার, সেজন্য ওদের দুজনের জন্য একটা বাড়ি খুঁজে দিই স্যার। আমি ভেবেছিলাম ও নিজের অতীতকে ভুলে গেছে আর আমার সাথে খুশি আছে, কিন্তু একদিন চলে যায় চিরকালের জন্য। মানুষ অতীতের থেকে পালাতে পারে, তাহলে অতীতও তাকে তাড়া করতে পারে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না ও আমাকে ছেড়ে চলে গেছে। দুঃখ হয়েছিল, রাগও হয়েছিল, কিন্তু আমি চুপ ছিলাম। এটা ভেবে নিজেকে মানাচ্ছিলাম যে হতে পারে যে রাঘব শুধরে গেছে, ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেছে। কিন্তু আমি ভুলছিলাম স্যার, ওই রজনীকে মেরে দিয়েছে। আর জানি না সোনুর সঙ্গে কি করেছে ও। এই রাঘব কোলাপুরে কোথায় থাকে, কি করে, কিছু জানিস তুই? জানি না স্যার, এ ব্যাপারে আমি ওর কাছে কিছু জিজ্ঞেস করিনি। আচ্ছা, রজনীর অন্য কোনো আত্মীয় ঠিকানা জানিস তুই? আমার কাছে আর অতীত জীবনের কোনো কিছু দরকারই ছিল না। আর আর রজনীও এসব ব্যাপারে কথা বলতে ভালোবাসতো না। স্যার মোহনের মোবাইলে এই ফটোগুলো ছিল। কোলাপুর পুলিশকে সোনু আর রজনীর ফটো আর বাকি অন্য অন্য ডিটেলসও পাঠিয়ে দাও। রাঘব আর সোনুকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। কাকা, আমার মা এখনো এলো না, কখন আসবে মা? আমি বাড়ি যাব। সোনা, আমি চাই যে তোমার মা যেন খুব তাড়াতাড়ি এসে তোমাকে নিয়ে যায়। তোমার মা খুব তাড়াতাড়ি আসবে। তুমি একদম চিন্তা করো না। হ্যালো, পুরো কোলাপুর খুঁজে দেখেছি। এই রাঘব, রজনী আর সোনু, এদের ব্যাপারে কোনো লিড নেই। তারপরেতেও রজনী আর সোনু, এদের দুজনকার ছবি আশপাশের পুলিশ স্টেশনে আমি দিয়ে দিয়েছি। আর রাঘবের তো কোনো ছবি নেই আমাদের কাছে। আমাদের কাছেও রাঘবের ছবি নেই, তাই খুব বেশি ডিটেলস তো দিতে পারবো না, কিন্তু আপনারা তল্লাশি জারি রাখুন। আমরা পুরো চেষ্টা করছি, তবে যদি রজনীর ফ্যামিলি অন্য কোথাও শিফট করে গিয়ে থাকে তাহলে আর কিছু করার থাকবে না। তাজ্জব ব্যাপার, সোনুর মতোই রাঘবের ব্যাপারে শুধু মোহনই জানে। স্যার, যদি মোহনের কথায় বিশ্বাস করি আমরা, তাহলে ওর ইনভলভমেন্ট চোখে পড়ছে না। অভিজিৎ, যখন নিজেই নিজের কাহিনী বলতে থাকে না, তখন সে কাহিনীর হিরো নিজেই থাকে। আমার সন্দেহ হচ্ছে এই রাঘবের ক্যারেক্টার মোহনের মন গড়া নয় তো। হ্যাঁ সুরবে সাহেব, বলুন। আপনি স্যার 4 মাস আগে ওই রজনীর কেসটা মনে আছে আপনার? যার লাশ 21শে জুলাই পাওয়া গেছিল, গলা টিপে নালাতে ফেলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমরা ওই কেসের উপরেই কাজ করছি। আপনি কোনো লিড পেয়েছেন? হ্যাঁ, যে গাড়িতে রজনী মানে মার্ডার হয়েছিল তার ড্রাইভারকে পাওয়া গেছে। এটা কি করছো তোমরা? ছেড়ে দাও ওকে, ছাড়ো। ওর নাম হলো দীপক কদম। ও নিজেই এখানে এসে সব কথা বলেছে। দীপক কদম, বসো। বলো,
কি জানো রজনী মানের মার্ডারের ব্যাপারে? স্যার, ওই মহিলাকে যে গাড়িতে গলা টিপে মারা হয়েছিল ওটা আমার গাড়ি ছিল স্যার। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সাহসী করতে পারছিলাম না এখানে এসে সত্যিটা বলার। ভয় পেয়ে গেছিলাম স্যার, মানে আমাকে ভয় দেখানো হয়েছিল। এত মাস ধরে শান্তিতে ঘুমোতে পারিনি স্যার। এবার সত্যি বলতে চাই। দীপক কদম হলো সেই দ্বিতীয় ব্যক্তি যে জানতো রজনীর সাথে কি হয়েছিল। এই মার্ডারের ব্যাপারে আরেকজনও জানতো যে পুলিশকে ভুল পথে চালিত করছিল। মোহন রজনীর খুনিকে ধরা গেছে। দেখা করতে চাও? তাহলে চলো। স্যার, কে ও? কে মেরেছে রজনীকে? অপেক্ষা কর মোহন, সব জানতে পারবি। স্যার, হয়েছেটা কি? কেউ কিছু বলছে না কেন আমাকে? ওই যে ছিল তোর মিথ্যে গল্পটা যেটা তুই আমাদের শুনিয়েছিলি, এবার আর কোন গল্প শুনবো না, এবার শুধু সত্যিটা শুনবো। এবার যদি কোনো মিথ্যে গল্প বলিস না, তবে তোর বাকি জীবনের গল্পতেও চিৎকার আর যন্ত্রণা ছাড়া কিছু বেঁচে থাকবে না। ও আমার পাড়াতেই থাকে স্যার, রোজ আমাকে হুমকি দেয়। একটা আওয়াজ বার করলে তোর গলাও টিপে দেবো। মনে আছে তো কি বলেছিলাম সেদিন? যদি আমি ডুবি তাহলে তোকেও ডুবিয়ে মারবো। নিজের ভালো যদি চাস তাহলে চুপচাপ মুখে তালা লাগিয়ে নিজের ড্রাইভারি কর, বুঝেছিস? তুমি ড্রাইভার? হ্যাঁ স্যার, ট্রাভেল এজেন্সিতে কাজ করি স্যার। 20শে জুলাই সন্ধেবেলায় মোহন আমাকে ওর জন্য গাড়িটা ফ্রি রাখতে বলেছিল স্যার। স্যার, আমার প্রতিবেশী আর টাকাও দিয়েছিল। এই জন্য স্যার গাড়ি নিয়ে আমি চলে গিয়েছিলাম। স্যার, আমি জানতাম না ওর মাথায় কি কাজ করছিল। দীপক, আগে থানে চল, একজনকে তুলতে হবে। ঠিক আছে দাদা। থানে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গিয়েছিল স্যার। ওখান থেকে ওই মহিলা গাড়িতে উঠল। ওই মহিলার সঙ্গে একটা বাচ্চাও ছিল। মোহন বলেছিল প্রথমে ওরা কোথাও খাবে, এই জন্যে আমি কল্যাণের কাছে একটা ধাবাতে ওদেরকে নিয়ে যাই। মোহন আর ওর বন্ধু রাহুল, ওই মহিলা আর বাচ্চাটা সবাই খেতে গেল। আমি বাইরেই ওদের জন্য অপেক্ষা করছিলাম। দীপক, কিছু শপিং করার আছে। পোরবন্দর রোডে যে মলটা আছে সেখানে চল। আচ্ছা দাদা। কিন্তু যখন ঘোরবন্দর রোডে পৌঁছালাম সমস্ত মল বন্ধ হয়ে গিয়েছিল। আমরা একটা মল থেকে আরেকটা মলে ঘুরছিলাম কিন্তু কোথাও এন্ট্রি পাইনি। মোহন, আরে ভাই, সব মল তো এখন বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে শপিংটা কালকেই করতে হবে। আর দেখ না, সোনুও ঘুমিয়ে পড়েছে। হবে তো, কাল না হয় একটু তাড়াতাড়ি বেরোবো। কোনো ব্যাপার না, এমনিতেও আমি তোমার সাথেই থাকতে চেয়েছিলাম। কাল আবার বেরোবো। দীপক, হ্যাঁ দাদা। একটা কাজ কর, থানে ফেরত চল, এনাদেরকে ড্রপ করে তারপর বাড়ি ফিরবো। ঠিক আছে দাদা। স্যার, আমরা থানাতেই ফিরে যাচ্ছিলাম। স্যার, হঠাৎ আমি দেখলাম যে মোহন ওই মহিলার গলা টিপে ধরেছিল স্যার।
মোহন দাদা কি করছো এইসব? এই চুপ, তোর জ্ঞান চাই না আমি এখানে। চুপচাপ গাড়ি চালা। কিন্তু মোহন দাদা আপনি এইসব কেন করছেন? এই চুপ, তোকে বললো না চুপচাপ গাড়ি চালাতে? না হলে তোর হালও কিন্তু এই একই হবে। হাইওয়ের পাশে একটা নালা আছে, ওখানে থামা। আপনি আমাকে এই কাজের জন্য ডেকেছিলেন? হ্যাঁ, এবার চুপচাপ গাড়ি চালা। এটাকে নালায় ফেলতে হবে। আপনারা দুজন মিলে না খুন করেছেন। আমি তো পুলিশকে সব সত্যি বলবো। হ্যাঁ ঠিক আছে বলিস, আমিও পুলিশকে এটা বলবো যে তুই আমার সাথ দিয়েছিস। পুলিশকে যদি কিছু বলিস তাহলে তুইও ফাঁসবি। সমস্ত দোষ তোর ঘাড়ে দিয়ে দেবো, বুঝেছিস? মোহন, আমি বলি কি এই শালাকেও মেরে ফেলি, আর এখানে কোথাও খালে ফেলে দিয়ে যাই। আরে না রে, প্রতিবেশী আমার। চুপচাপ গাড়ি চালা, বেঁচে থাকবি, বুঝেছিস? যদি মুখ খুলেছিস তাহলে তুইও কোনো নালাতে মরে পড়ে থাকবি। আমার নজর থাকবে তোর উপরে, বুঝতে পারছিস তো? তুই পুলিশকে যদি কিছু বলিস তাহলে তুইও ফাঁসবি। সমস্ত দোষ তোর ঘাড়ে দিয়ে দেবো, বুঝেছিস? মোহন, আমি বলি কি এই শালাকেও মেরে ফেলি, আর এখানে কোথাও খালে ফেলে দিয়ে যাই। আরে না রে, প্রতিবেশী আমার। চুপচাপ গাড়ি চালা, বেঁচে থাকবি, বুঝেছিস? যদি মুখ খুলেছিস তাহলে তুইও কোনো নালাতে মরে পড়ে থাকবি। আমার নজর থাকবে তোর উপরে, বুঝতে পারছিস তো তুই? স্যার, এই 4 মাস আমি অনেক নরক যন্ত্রণা ভোগ করেছি স্যার। কতবার চেষ্টা করেছি এখানে আসার, কিন্তু স্যার যখন জানতে পারলাম মোহনকে পুলিশ গ্রেপ্তার করেছে, এটা জানতে পেরে আমি এখানে চলে আসি ওই স্যার। বাচ্চাটাকে ওরা কি করেছিল? জানি না স্যার, গাড়ি থেকে নেওয়ার সময় মোহনের কাছেই তো ছিল বাচ্চাটা। দীপক আমাদের সব সত্যি বলে দিয়েছে, আর তোমার বন্ধু রাহুলও আমাদের সামনে মুখ খুলে দিয়েছে। এবার তোর পালা। নে বল, কেন মারলি রজনীকে? আমি হাঁপিয়ে গেছিলাম স্যার। আমি ওকে বিয়ে করতে চাইছিলাম না। হ্যাঁ, ভালোবাসতাম আমি ওকে, পছন্দও করতাম, সেজন্যই তো থাকার জন্য ঘর দিয়েছিলাম ওকে। কিন্তু তারপরে বিয়ে স্বপ্ন দেখতে শুরু করলো। রোজ রোজ একই কথা, বিয়ে কবে করব, বিয়ে কবে করব। আমি বিরক্ত হয়ে গেছিলাম স্যার। আর কি পড়িয়েছে স্কুলে? পোয়েম। পোয়েম? কি পোয়েম পড়িয়েছে? জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা। আমি সোনুকে ভালোবেসে ফেলেছিলাম, নো পাপা। কিন্তু আমি ওকে বিয়ে করতে চাইছিলাম না। কিন্তু ও বারবার বিয়ের কথা বলতো। মোহন, তোমার আর কত সময় লাগবে? এখন তো সোনু ও রাঘবকে ভুলে গেছে, আর তোমাকেই বাবা বলে ডাকছে। বলো না, আমরা বিয়ে কবে করব? করবো রে বাবা, তাড়াতাড়ি করবো। কি তাড়াতাড়ি করব মোহন? আমি একই কথা বারবার শুনতে চাই না। আচ্ছা শোনো, আমরা কতদিন হয়ে গেল বাইরে ঘুরতে যাইনি। আজ সন্ধ্যাবেলা তৈরি থেকো, শপিং এ যাব, তোমার জন্য কিছু নতুন কাপড় কিনতে যাব, ঠিক আছে? কথাটা ঘুরিয়ে দিও না মোহন, সত্যি বলো, তুমি আমাকে সত্যি বিয়ে করতে চাও না? তোমারও রাঘবের মতো আমার প্রয়োজন শুধু শরীরেই আছে? এরকম কিচ্ছু নয়, বিশ্বাস করো না আমাকে। আচ্ছা চলো, এবার মুড খারাপ করো না, সন্ধ্যাবেলা তৈরি থেকো, যা চাও সব কিছু হবে, শুধু আমাকে একটুখানি সময় দাও। চলো চোখের জল মোছো, ব্যাস। মোহন ভাই, আমি তোকে আগেই বলেছিলাম, দেখ ওর ব্যাপারে অত সিরিয়াস হোস না, কিন্তু তুই আমার কথা শুনলি না। আরে ভাই, মন দিয়ে ভালোবেসে ফেলেছিলাম ওকে, কিন্তু এখন আমার মনটা ভরে গেছে। ভাই, তোর মন তো ভরে গেছে, কিন্তু ওই মেয়েটার ঘাড়ে এখন বিয়ের ভূত চেপেছে। আমার জীবনে না ওকে কোনো দরকার নেই, ছুটি চাই আমি ওর থেকে। দেখ রাহুল, আমি একা এসব করতে পারবো না, আমার সঙ্গে থাকবি তুই। মেরে দিলাম স্যার ওকে, সমস্ত ঝঞ্ঝাটি শেষ, ছুটি পেয়ে গেছিলাম। সোনুর সাথে কি করেছিস তুই? না স্যার, সোনুকে ভালোবাসতাম আমি, সেজন্য ওর সঙ্গে আমি কিচ্ছু করিনি স্যার। তুই সোনুর মাকে মেরে এখন বলছিস তুই সোনুর সঙ্গে কিচ্ছু খারাপ করিসনি? বল সোনু কোথায়? স্যার, আমার একটা কাকা ছেলে আছে, কিশোর সিন্ধে, ওর বাড়িতেই আছে। এই কিশোর সিন্ধের থাকাটা কোথায়?
শোনো, আপনি কে আঙ্কেল? মা আমি পুলিশের লোক। আপনি কি সোনুর মাকে খুঁজে পেয়েছেন? এটা কি বলছেন স্যার? কিশোর, এটাই সত্যি যে তোমার খুড়তুতো ভাই মোহন সোনুর মাকে মেরে ফেলেছে। হে ভগবান, মোহন এটা কি করেছে? না 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 স্যার, কিন্তু ও যখন সোনুকে নিয়ে রাতে এখানে এসেছিল সেদিনকে ও তো অন্য গল্প শুনিয়েছিল স্যার। মোহন, এত রাতে কি হয়েছে? এটা রজনীর ছেলে না? আর এরকম না বলে রজনী কোথায় চলে গেল? আমি কি করে জানবো দাদা? ও বেচারা একা একা বাড়ির বাইরে দাঁড়িয়ে কাঁদছিল, সেজন্যই আমি নিয়ে এলাম আমার সঙ্গে। কোনো কোনো বড় কাস্টমার পেয়ে গেছে হয়তো, সেজন্যই হয়তো চলে গেছে ওর সঙ্গে। এই লাইনে এসব হতে থাকে দাদা। তা বলে নিজের ছোট ছেলেটাকে ফেলে চলে গেল? হয়তো, কিন্তু আমি ওকে খুঁজছি। যখনই খুঁজে পাবো আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবো এখানে। আরে ততদিন এই বাচ্চাটার কি হবে? কোথায় রাখবো ওকে? সেজন্যই তো এখানে এনেছি দাদা। তোমরা ওকে একটু দেখো। বৌদি, তুমি তো বুঝতে পারছো আমি ওকে কি করে দেখাশোনা করব। প্লিজ তোমরা ওকে একটু রাখো, ভীষণ মিষ্টি বাচ্চা। কিন্তু মোহন। বৌদি প্লিজ মানা করো না। তুমি তো বুঝতে পারছো যে বাচ্চাটা মাকে ছাড়া কি অবস্থায় রয়েছে। স্যার, মোহন আর রজনীর সম্পর্ক নিয়ে আমরা তো জানতামই। আর স্যার, এই বাচ্চাটার উপরেও মায়া পড়ে গেল। আর এই জন্য আমরা মোহনের কথা শুনলাম। আমরা ভেবেছিলাম ও রজনীকে খুঁজে বের করবে, কিন্তু পরে অন্যরকম কথা বলতে শুরু করলো। আমরা যখনই ওকে জিজ্ঞেস করতাম ও বলতো যে আর কিছুদিন রাখো, আর কিছুদিন রাখো ওকে। সোনু খুবই মিষ্টি বাচ্চা স্যার। এখানে রেখে ওর ওপর আমাদেরও মায়া পড়ে গেছে স্যার। আমার মেয়েরা তো মনে করে যেন ওদের নিজের ভাই পেয়ে গেছে। এখন তো নিজের মায়ের কথাও খুব কম বলে। কিন্তু স্যার, মাকে ভুলে যাওয়া তো এত সহজ নয় না। কিশোর, শুরুতে তোমার কথা আমার একদম বিশ্বাস হয়নি। তারপর তোমার প্রতিবেশীদের জিজ্ঞেস করে জানতে পারলাম যে তুমি সোনুকে নিজের সন্তানের মতনই ভালোবাসো। স্যার, সোনুকে দেখলে যে কেউ ভালোবাসবে। এখন তো দেখছি সোনু তোমার ঘরে ভালোভাবেই সেটেল হয়ে গেছে। এখন তোমরাই ওর বাবা মা। আর আমিও খুশি হব যদি সোনু তোমাদের সঙ্গে থাকে। কিন্তু আইনত ওকে তোমাদের দত্তক নিতে হবে। আর অ্যাডপ্ট করার জন্য যত ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করার জন্য আমরা তোমাকে সাহায্য করব। স্যার, ওই বলো না। স্যার, আমাদের সবেমাত্র ছেলে হয়েছে, আর এখন আমাদের 3টে বাচ্চা স্যার। আর আমার আয় এতটাও না যে আমি সোনুকে দত্তক নিতে পারবো। মন তো খুবই চায়, কিন্তু স্যার এখন আমার সামর্থ্য নেই 4টে বাচ্চা মানুষ করার। স্যার বলছিলেন যে সোনুর কোনো আত্মীয়কে ওরা খুঁজছেন। ততদিন সোনুকে কোনো চাইল্ড কেয়ার সেন্টারে রাখবে ওরা। বুঝতে পারছি না আমাদের মেয়ে দুটোকে কি করে বোঝাবো। বোঝাতে তো হবেই। সোনুর সঙ্গে একবার কথা বলতে হবে। দীপক কদম নিজের স্টেটমেন্ট দিল আর এই কেসে সাক্ষ্য দিতে রাজি হয়ে গেল। রজনীর পরিবারকে খোঁজার জন্য একটি ম্যাসিভ সার্চ অপারেশন শুরু করা হলো, কিন্তু রজনীর কোনো আত্মীয় বা তার স্বামী রাঘবেরও কোনো খোঁজ পাওয়া গেল না, যার সম্পর্কে মোহন সিন্ধে পুলিশকে জানিয়েছিল। আঙ্কেল, আমরা কি মায়ের কাছে যাচ্ছি? না বাবা, আমি তোমাকে তোমার নতুন জায়গায় নিয়ে যাচ্ছি, যেখানে তুমি তোমার নতুন বন্ধু পাবে আর সেখানে তুমি খুব ভালো মতো থাকতে পারবে। ঠিক আছে? মোহনের বয়ান অনুযায়ী সে সোনুকে গাড়িতে নিয়ে জায়গায় জায়গায় ঘুরতে লাগলো যতক্ষণ না সোনু ঘুমিয়ে পড়ে, যাতে সোনু মোহন কি করেছে তা জানতে না পারে। সোনুকে আপাতত চাইল্ড কেয়ার হোমে রাখা হয়েছে, কিন্তু পুলিশ এখনো অবধি রজনীর পরিবারের কোনো সদস্যকেই খুঁজে পায়নি। পুলিশ মনে করছে রজনীর অতীত সম্পর্কে মোহন যে কাহিনী শুনিয়েছিল সেটা মন গড়া ছিল,
কিন্তু মোহনের স্টেটমেন্টকে খারিজ করার জন্য পুলিশের কাছে কোনো জোরালো কারণও নেই। মোহন সিন্ধে আর রাহুল গায়কোয়াড়ের বিরুদ্ধে আইপিসির 302 ধারা অনুযায়ী মার্ডারের জন্য আর 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের করা হয়েছে। এই মুহূর্তে দুজনই আইনি হেফাজতে, আর এই কেসের ট্রায়াল শুরু হয়ে গেছে। এই কেসটি সলভ হতে সময় লেগেছিল। রজনী মানের অন্তিম সংস্কার হওয়ার পরেও তার পরিচয় জানা যায়নি, কিন্তু শেষ পর্যন্ত রাকেশ আর দীপক নিজেদের বিবেকের কথা শুনলো আর নিজেদের মুখ খুলল, আর ফাইনালি এই কেস সলভ হলো। পুলিশ রজনীর ছেলে সোনুকে খুঁজে বের করলো আর খুনিকে গ্রেফতার করলো। রজনীর প্রেমিক মোহন রজনীকে খুন এই জন্যই করেছিল কারণ রজনী বিয়ে করার জন্য তার উপর চাপ সৃষ্টি করছিল, আর সে সেই চাপে অতিষ্ঠ হয়ে উঠেছিল। যদি মোহন চুপচাপ রজনীর জীবন থেকে চলে যেত তাহলে রজনীকে তার প্রাণ হারাতে হতো না, আর একটি অবোধ শিশুকে তার মাকে হারাতে হতো না। কিন্তু আফসোস, মোহন অপরাধের রাস্তায় বেছে নিল, আর যা চরম শাস্তি ভোগ করতে হবে একটি 5 বছরের ছোট্ট শিশুকে। মোহন ভেবেছিল যে সে এই অপরাধ করে বেঁচে যাবে, কিন্তু সত্য কখনো বেশি দিন লুকিয়ে রাখা যায় না, আর তেমনটাই হলো। প্রতিবারের ন্যায় সত্য সবার সামনে এসে পড়ল। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.